আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের আমি এই ভিডিওটি নিয়েছি হচ্ছে রুহি চ্যানেল থেকে। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন জেলখানা। তো বেশি না দেরি করে চলুন শুরু করা যাক। লেটস গো। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর বৃহত্তম এবং কঠিন কারাগার, যার ধারণ ক্ষমতা 40,000। কল্পনাও করতে পারবেন না এখানের বন্দী মানুষরা কতটা বিপজ্জনক। আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন? কতজন? 5 জন নাকি 10 জন? 50 জনেরও বেশি। MS-13 এবং অন্যান্য গ্যাং, এরা হচ্ছে জানোয়ার, এগুলো মানুষ নয়। সোশিওপ্যাথ, এই ধরনের মানুষ আমাদের এখানে আছে। আমরা সবচেয়ে খারাপ মানুষের মুখোমুখি হব। সিকটের স্বাগতম। এল সালভাদরে নির্মিত পৃথিবীর বৃহত্তম কারাগার, যা নির্মিত হয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধীদের বন্দী করতে। যারা এখানে প্রবেশ করে তারা জীবদ্দশায় আর বের হতে পারে না। এখান থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে? এই 6 মিলিয়ন মানুষের ছোট দেশে সর্ববৃহৎ কারাগারের প্রয়োজন এই গ্যাংগুলোর জন্য। এক সময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো 2022-এর মার্চ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হয়। প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশাসনের অধীনে মাত্র 16 মাসে 70,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়, যা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 2%। শিকড়ে বাঁধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতের আধারে কড়া নিরাপত্তার বলয়ে বাসে করে সিকটে নেওয়া হলো। মাথা নিচু করে একজনের পিছনে অন্যজন বসায় তাদেরকে একটি জটলার মতো দেখাচ্ছিল। চারপাশে অস্ত্রধারী পাহারাদার থাকায় কেউ আদেশ অমান্য করার সাহস করেনি। একদিনের মধ্যেই তাদের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে। উত্তর যতই অস্বস্তিকর হোক না কেন, আমি তাকে তার করা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো নিয়ে প্রশ্ন করব। 10 মিনিট। 2022 সালে নির্মিত এই বিশাল কারাগারটি 8টি পৃথক মজুল নিয়ে গঠিত, যা 410 একর জমির উপর অবস্থিত। প্রতি জোড়া মজুল 2টি পৃথক 3 মিটার উচ্চ দেয়াল দ্বারা ঘেরা, যার মধ্যে রেজার ওয়ার দেয়া রয়েছে। 9 মিটার উঁচু বিশাল দেয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা, যার উপরে রয়েছে 3 মিটার উঁচু বৈদ্যুতিক তার, যেখানে 15,000 ভোল্ট বিদ্যুৎ বইছে। চারপাশের 19টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে কোনো কিছু নজর এড়ায় না। এই সম্পূর্ণ ব্যবস্থা শুধু পালানোর রাস্তাকে বন্ধ করে না, বরং পালানোর চিন্তাকেও মুছে দেয়। হ্যালো, আমাদের প্রেসিডেন্সি থেকে অনুমতি আছে। সৈন্যরা আমাদের থামিয়েছে। আশা করি এটাই আমাদের সর্বশেষ চেকপোস্ট। জ্যামারগুলো সিকটের 2 কিলোমিটার এলাকার সমস্ত সিগন্যালগুলো বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এই এলাকাটি নিরাপত্তা দিতে 600-এরও বেশি সৈনিক এখানে কাজ করছে। আমরা ভিতরে প্রবেশ করার আগে সমস্ত জিনিসপত্র এখানে রেখে যাব। কেবল ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে এগিয়ে যান, ক্যামেরার দিকে তাকান। বডি স্ক্যানার। আমি বিয়ের আংটি রাখতে ভুলে গিয়েছি। আচ্ছা, সেটা ওখানে রাখতে হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে স্ক্যানারটিতে হাড় এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এটি মূলত নতুন বন্দীদের স্ক্যান করতে ব্যবহার করা হয়, এটা নিশ্চিত করতে যে কেউ নিষিদ্ধ কোনো বস্তু বহন করেছে কিনা। তারা জিনিসগুলো গিলে ফেলত অথবা পথ বা পথে করে নিয়ে আসার চেষ্টা করত। মাইক্রো এসডি মেমোরি কার্ড, মাইক্রোচিপ, এবং শুধু এগুলোই নয়, এমনকি ফোনের চার্জারও। আরও একবার পুরো শরীর তল্লাশি করা হলো। আপনারা জুতা খুলুন। এমনকি তারা মোজার ভিতরেও তল্লাশি করলো। সিকিউরিটি চেক পার করতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। 1 মাসের টানা আবেদনের পর আমরা এখানে আমন্ত্রণ পেয়েছি। গার্ডরা মাস্ক পরে, কারণ তারা এখানে খুবই ঝুঁকিপূর্ণ কাজ করছে। আর যদি তাদেরকে চিনে ফেলে তাহলে শহরে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, কারণ এই গ্যাংগুলোর অনেক বেশি পরিচিত লিঙ্ক রয়েছে, তাই তারা পরিচয় গোপন রাখে। আপনি কেন মাস্ক পরছেন না? আমাকে তাদের সাথে চোখে চোখ রেখে মুখোমুখি কথা বলতে হয়। তারা ইতিমধ্যেই জানে আমি কে। আমরা এখন নিবন্ধন রুমে। এটা শুধু বন্দীদের জন্যই। যখন অপরাধী রাস্তায় ধরা পড়ে তাদের আইডি থাকে না এবং তারা নাম বলে না। এ কারণে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে সিস্টেমে নিবন্ধন করা হয়। একবার সিকটের স্থায়ী সদস্য হলে বন্দীদের বাকি জীবনের জন্য প্রিয়জনদের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ পরিবার পরিদর্শন একেবারে নিষিদ্ধ। এটাও জানা গুরুত্বপূর্ণ যে বড় অভিযান পরিচালনার সময় কিছু নির্দোষ মানুষকেও ভুল করে এখানে বন্দী করা হয়েছে। এখানে নো কন্টাক্ট নীতির কারণে তাদের পরিবার জানেও না তারা কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা। কারো কারোর জন্য এই ডকুমেন্টারি হতে পারে তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে দেখার প্রথম সুযোগ।
বন্দীরা যেখানে প্রবেশ করে সেই মডিউলগুলো প্রবেশের আগে আমরা এখানে অস্ত্রাগারটি পরিদর্শন করি। যে কোনো বিদ্রোহের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। আমরা T65 রাইফেলের মতো অস্ত্র ব্যবহার করি, যা M16 রাইফেলের মতো। আমাদের কাছে আরও একটি অস্ত্র আছে, যা হলো 12 গেজ শটগান। একটি সিগ শাওয়ার রাইফেল সংকীর্ণ স্থানে আমাদের চলাফেরা সহজ করে। যখন অপরাধীদের বন্দি করে বাসে নিয়ে যাওয়া হয়, তাদের চলাচল সীমিত করতে এবং আক্রমণের ঝুঁকি কমাতে হাত করা এবং শিকল পরানো হয়। কখনো এখানে কি বিদ্রোহ হয়েছে? এখন পর্যন্ত কোনো পালানোর চেষ্টা হয়নি। এখানে আমরা অপরাধী সংগঠনগুলোর সবচেয়ে খারাপ মানুষদের পেয়েছি। বিদ্রোহ সুরক্ষা গিয়ারের মধ্যে রয়েছে হেড প্রোটেকশন, ফেস শিল্ড, নেক প্রোটেকশন, অ্যান্টি ট্রমা ভেস্ট, লেগ প্রোটেক্টর, শিন গার্ড এবং সর্বোপরি একটি ঢাল। সাধারণত কারাগারে বন্দীরা যে কোনো ধরনের হাতে তৈরি অস্ত্র তৈরি করে, যেমন সূচ, ছুরি। তারা সম্পূর্ণ সুরক্ষিত। দেখতে পাচ্ছেন কিভাবে তার পা সুরক্ষিত আছে। যেহেতু কারাগারটি অনেক বড়, তাই আমাদের বাসে চড়তে হচ্ছে। আমরা এখন মজুল এলাকায় প্রবেশ করছি। দেশকে নিরাপদে রাখতে 1000 কর্মী সিকটের ভিতরে কাজ করছে। এটা যদিও অসম্ভব, কিন্তু চলুন কল্পনা করি যে কোনো বন্দী এখান থেকে বেরিয়ে এলো। এই সমস্ত পাথরগুলো ইচ্ছে করেই এখানে রাখা হয়েছে, কারণ তারা যখন এটার উপর দিয়ে হাঁটবে, এটা অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করবে, যা শব্দ তৈরি করবে এবং চুপচাপ হাঁটতে পারবে না। তারা কি পালানোর চেষ্টা করেছে? না। তারা কি চেষ্টা করতে পারে? কঠিন, কারণ তাদের একটির পর একটি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যেতে হবে। বাইরের হস্তক্ষেপ রোধ করতে সিকট তার নিজস্ব অবকাঠামো নিয়ে একটি বিচ্ছিন্ন এলাকায় নির্মিত হয়েছে, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। দুর্ঘটনাবশত বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হলে সিস্টার্ন এবং পাওয়ার প্ল্যান্টগুলো 1 সপ্তাহ পর্যন্ত কার্যক্রম চালু রাখতে সক্ষম। আমি খুবই উচ্ছ্বাসিত। আপনারা দেখবেন আমি মুখোমুখি হব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধীর সাথে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা একটি মজুলে এখন প্রবেশ করব। আপনারা পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ মজুল দুটি দেখতে পাচ্ছেন। অপরাধীরা এখানে প্রবেশ করলে এই দরজা দিয়ে আর কখনোই বের হতে পারে না। আর কয়েক পা আগালেই আমরা 2500-রও বেশি অপরাধী দেখতে পাব। এ যেন এক নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার মধ্যে পা রাখা। খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত। তাদের চোখ আমার দিকে আর আমার পদক্ষেপ অনুসরণ করছে। তাদের সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে। তারা সংখ্যায় অনেক বেশি। আমি বাকরুদ্ধ। আমি নিজের অজান্তেই অস্বস্তি অনুভব করছি। অপরাধীরা সবাই সাদা শার্ট, শর্টস আর স্লিপার পরেছে, অন্য কোনো জিনিসপত্র নেই। বেশিরভাগই জীবনের প্রথম অর্ধে, অর্থাৎ 20 বছর বয়সী, কিন্তু প্রত্যেকেই গুরুতর অপরাধে দণ্ডিত। এমনকি সবচেয়ে কম অপরাধীরও গড়ে প্রমাণিত 20 থেকে 30টি ঘটনা রয়েছে। কিন্তু এখানের কিছু অপরাধী শত শত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমি বন্দীদের প্রশ্ন করতে পারি? না না না, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোর উত্তর দিতে পারি। আর তারা যদি আমার সাথে কথা বলতে চায়, তাহলে আপনি কি করবেন? আমি তাদের এটি করতে দেব না। তারা জানে যে নির্দেশনা মানতে না পারার জন্য পরবর্তীতে শাস্তি হতে পারে। এদের মধ্যে কোন গ্রুপ নেতার সাক্ষাৎকার নিব এটা জানতে প্রচন্ড আগ্রহী। আমাদের জন্য এই হলুদ লাইন পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। আমাদের মাঝে যদি রেলিং না থাকতো, সবাই জানে এখন কি ঘটতে পারত। মেগা কারাগারের 8টি মডিউলের প্রতিটি 32টি সেল নিয়ে গঠিত। প্রতিটি সেলে প্রায় 80 জন বন্দী থাকে, তবে এই সংখ্যা 150 পর্যন্ত পৌঁছাতে পারে। সম্পূর্ণ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া সত্ত্বেও বর্তমানে প্রতিটি বন্দীর জন্য মাত্র 0.5 বর্গমিটার স্থান বরাদ্দ রয়েছে। এখানে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই আঙিনায় হাঁটার অনুমতি। এখানে থাকা প্রতিটি অপরাধীকে এতটাই দীর্ঘায়িত এবং কঠিন শাস্তি দেওয়া হয়েছে, যা আপনি আপনার জীবনেও ভাবতে পারবেন না। এই সমস্ত বন্দীরা কখনোই বের হতে পারবে না। তারা কখনোই সূর্যের আলো দেখতে পাবে না। একমাত্র এখানে আসার বা এখান থেকে বের হওয়ার অনুমতি রয়েছে কেবল এখানকার কর্মীদের এবং আমাদের মতো মিডিয়াদের। কখনোই এই বিল্ডিং থেকে বের হতে পারবে না। আপনি যদি তাদের চেহারার দিকে তাকান, তাদের আত্মায় শূন্যতা দেখবেন। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশা নেই। তাদের দেখতে মনে হয় রোবোটিক। তাদের জীবন পুরো একঘেয়েমি। এই খোলা জায়গাটি তাদের টয়লেটের জন্য। তাদের মাত্র 2টি টয়লেট রয়েছে 80 জন বন্দীর জন্য। এটা আসলে খুবই লজ্জাজনক। এর মাধ্যমে এই পুরো বন্দীদের আত্মবিশ্বাস আসলে ভেঙে যায়। এই একই জায়গায় যেখানে তারা টয়লেট করে, সেই একই জায়গায় তারা গোসলও করে। নিজেদের পরিষ্কার করতে তারা প্লাস্টিকের ডিপার এবং একটি শেয়ার করা বেসিন ব্যবহার করে।
এখানে কোনো পানির প্রবাহ নেই। এই বন্দীরা পানি পান করার জন্য একটি নীল ব্যারেলের উপর নির্ভর করে। তারা সবাই এখানে ঘুমায় এই ধাতব ব্যাংকে। কোনো বালিশ কিংবা কোনো গদি নেই এখানে। প্রতিটা বন্দী শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পায়: একটি সাদা চাদর, একটি ইউনিফর্ম, মোজা, স্লিপার এবং একটি তোয়ালে। তারা আর কিছুই পায় না। বন্দীরা এখানে সারাদিন 4 স্তরের বেডে কাটায়। তারা এখানে গোডাউনে রাখা জিনিসপত্র মতোই খুব জড়ো হয়ে থাকে। স্বাস্থ্য এবং শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বন্দীরা 2 সপ্তাহ পর পর শেভ করে। এছাড়াও লম্বা চুল বা দাড়িতে তারা ধারালো বস্তু লুকিয়ে রাখতে পারে। একবার দেখা যাক, শার্ট খুলে এখানে লাইন ধরে দাঁড়ান। এখন তারা সবাই শার্ট খুলছে। এই বন্দীরা একসময় MS-13 এবং ব্যারিও 18 গ্যাংয়ের সদস্য ছিল, যারা এল সালভাদোরের পাড়া এবং মহল্লা নিয়ন্ত্রণ করত। এছাড়াও এই গ্যাংগুলো স্থানীয়দের কাছ থেকে টাকা ছিনতাই করত এবং ভোগান্তি দিত। তাহলে এখানে ব্যারিও 18 এবং MS-13 গ্যাংয়ের সদস্যরা একসঙ্গেই রয়েছে। হ্যাঁ, ঠিক এমনই। পুরো মডিউল একই রকম। তারা সবাই এমনভাবেই জীবনযাপন করে। বাইরে একে অন্যের এলাকায় প্রবেশ মানে মৃত্যুর কারণ, কিন্তু এখানে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের পাশেই থাকবে। এখানে তারা কিভাবে আছে একে অন্যকে আক্রমণ না করে? এখানে তাদের একসাথে থাকতে শিখতে হয়। এখানে তারা কারাগারে আছে, রাস্তায় নয়। অধিকাংশ বন্দী পুরো শরীর জুড়ে ট্যাটু থাকে, এমনকি তাদের মুখেও, যা তাদের অনুগত্যের পরিমাণ প্রকাশ করে। MS-13 গ্যাংদের ট্যাটুতে সাধারণত অক্ষর দিয়ে লেখা অথবা 13 লেখা থাকে। অন্য গ্যাংয়ের সদস্যরা 18 বা 666 এরকম চিহ্ন ব্যবহার করে, যার যোগফল 18 এবং যা শয়তানের প্রতীক হিসেবে ধরা হয়। অথবা তারা রোমান সংখ্যাও ব্যবহার করে। কারো মুখে গ্যাংয়ের ট্যাটু থাকলে তা স্পষ্ট নির্দেশ করে যে সে সংগঠনের সবচেয়ে নির্দয় এবং নেতৃস্থানীয় সদস্য। এমন একজন মানুষের সঙ্গে রাস্তায় দেখা হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর চোখে চোখ রাখার সমান। মাকড়সা জালের ট্যাটুর অর্থ হচ্ছে আইন ব্যবস্থার জালে আটকে পড়া আর দীর্ঘ কারাদণ্ড ভোগ করা। ডেভিল হর্নস ট্যাটু একটি অন্ধকারের প্রতীক, যা নির্দেশ করে যে এই ব্যক্তিরা হচ্ছে শয়তানের পূজারী। কিছু লোক দাবি করে তারা শয়তানের আদেশে এই কাজগুলো করেছে। একটি টিয়ারড্রপ ট্যাটু নির্দেশ করে যে সেই ব্যক্তি কোনো মানুষের জীবন নাশ করেছে। চোখের ফোঁটার সংখ্যা বোঝায় কতগুলো জীবন তারা কেড়ে নিয়েছে। যদি 3টি টিয়ারড্রপ থাকে, এর মানে এই ট্যাটুর মালিক এতগুলো জীবন কেড়ে নিয়েছে যার হিসেব নেই। লাভ নাও ক্রাই লেটার, এই মাস্ক বা ক্লাউন ট্যাটুগুলোর একটা স্পষ্ট বার্তা হচ্ছে কঠিন সময়ে তুমি শক্ত থাকো, আর পরিণতি পরে ভুগবে। এখানের সমস্ত মানুষ কি সত্যি খারাপ? এরা একদম অন্য লেভেলের হাই প্রোফাইল ক্রিমিনাল, যারা কখনো তাদের মনোভাব পরিবর্তন করবে না। উপরে তাকালে দেখবেন সেখানে ক্যাটওয়ে এরিয়া রয়েছে। নিরাপত্তা কর্মীরা উঁচু জায়গা থেকে নিয়মিত বন্দীদের উপর নজর রাখছে। এখানে সন্দেহজনক কিছু ঘটলে তারা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করবে। চারপাশের প্রতিটি কোণা থাকা ক্যামেরার মাধ্যমে তারা 24 ঘন্টা এই এলাকায় নজরদারি রাখে, যাতে কোনো কিছু নজর না এড়ায়। নজরদারির জন্য মডিউলগুলো দিন রাত ব্যাপী আলোকিত রাখা হয়। সূর্যাস্তের পরেও আলো জ্বলতে থাকে। তারা সবসময় নজরদারির মধ্যে থাকে। আমার মনে হয় এটি অন্যতম কঠিন একটি ব্যাপার। আর তারা যখন ঘুমাতে যায় তখন তাওয়াল ব্যবহার করে চোখ ঢাকতে, যাতে চোখে আলো না পড়ে। এখানে তারা বন্দীদেরকে বাইবেল থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঠ শেখাচ্ছে। এখানে তাদের শারীরিক ব্যায়াম হচ্ছে, আর ওখানে তাদের ট্রেইনার। বন্দীদের সেল থেকে বাইরে যাওয়ার এটাই তাদের একমাত্র সময়। অস্ত্রধারী পাহারাদারদের নজরদারিতে এই কার্যক্রমগুলো প্রতি সপ্তাহে মোট 1 ঘন্টা চলে। এক সময় তারা রাস্তা নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন তারা ইচ্ছে মতো 1 পাও চলতে পারে না। এটা একটা রোটেটিং শিডিউল, জায়গা কম, তাই সবাই একসাথে একই দিনে বাইরে যেতে পারে না। বন্দীরা যখন এইসব অ্যাক্টিভিটিতে সেলের বাইরে থাকে, তখন কি কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেছে? এমন কিছুই হয়নি। যখন আমরা সেলের ভিতরে ক্যামেরা ফোকাস করি, প্রায় দেখি একজন বন্দী আস্তে আস্তে কথা বলছে। সেলের ভিতর থেকেও গ্যাং সদস্যরা বাইরে তথ্য পাঠানোর চেষ্টা করে, আর তাই আমরা তার মুখের ভঙ্গি সেন্সর করে বার্তা ব্লক করে দিয়েছি। কড়া ব্যবস্থা নেওয়ার পরও গ্যাংগুলো এখনো বাইরে শক্তিশালী। গুজব আছে তারা নিরীহ মানুষের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু তার পাল্টা হিসেবে কর্তৃপক্ষ তাদের বন্দী সদস্যের উপর আরো কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। যদি ওরা এমন কিছু করে তাহলে কারাগারে একবেলা খাবারও পাবে না। সৃষ্টিকর্তার কসম, তাদের খাওয়ানোর জন্য একটি চালের দানাও থাকবে না। আর দেখি ভাবে তারা কতদিন টেকে। এখানে তাদের 3 বেলা খাবার দেওয়া হয়: ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। ব্রেকফাস্টে সাধারণত মটরশুঁটি আর ভাত থাকে, আর ডিনারও প্রায় একই রকম। দুপুরে সাদা ভাত আর পাস্তা দেওয়া হয়। একমাত্র যা পরিবর্তন হয় সেটা হলো পানীয়। চিকেন বা মাংসের মতো কোনো পুষ্টিকর খাবার তালিকায় নেই। এটা দুপুরের খাবার। আজ ভাত, পাস্তা আর 2টা টর্টিলা দেওয়া হয়েছে। খাবারের মেনু কি পরিবর্তন করা হয়? না, প্রতিদিন একই। হ্যাঁ, সবসময় একই থাকে। ফ্রেশমেন্ট।
এটা মিষ্টি পানীয়। আমি নিজেই এটা খেয়ে একটু স্বাদ নিয়ে দেখব। বন্দীদেরকে হাত দিয়ে এগুলো খেতে হয় এবং প্লেটগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। পর্যাপ্ত প্রোটিনের অভাবে অনেক অপরাধীরাই এখানে পুষ্টিহীনতায় ভুগছে। বন্দির সাথে সাক্ষাৎকার নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি জায়গা দেখাতে চাই, যা অন্যতম কঠিন একটি জায়গা। আমরা এখন আছি আইসোলেশন সেলের এলাকায়। যখন বন্দীরা আইন ভাঙে তাদেরকে এই আইসোলেশন সেলে পাঠানো হয়। আইন অনুযায়ী আমি তাদের 15 দিনের জন্য সেলে বন্ধ রাখতে পারি। সেলের দরজা সিল করা থাকে। এই গ্রিডের মাধ্যমে আমি তাদের দেখতে পারি এবং জানতেও পারি ভেতরে কে আছে। এখানে খাবার দেওয়া হয়, আর দরজা খুলে কোনো কার্যক্রমে নেওয়ার আগে এই জায়গাটাতেই তাদেরকে আমরা হাতকড়া পরাই। আইসোলেশন সেলে স্বাগতম। যদি কোনো বন্দী অশোভন আচরণ করে তাহলে তাকে এখানে পাঠানো হয়। সে কখনোই জানবে না সময় সম্পর্কে বা কতদিন তাকে এখানে থাকতে হবে। কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত সে এই কংক্রিটের বিছানায় ঘুমাবে, আর সেই অপরাধী বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো পৃথিবী থেকে। এটার ভিতরে তাদের পানি সরবরাহ করা হয়। এখানে একটি পানির বেসিন রয়েছে। তারা এখান থেকে পানি নেয় আর তারা ঠিক এখানে প্রস্রাব করে। পানি খাওয়ার বেসিন এবং টয়লেট পাশাপাশি অবস্থিত। এই টয়লেটটি দেখে মনে হচ্ছে এটি খুব সদ্যই ব্যবহার করা হয়েছে, আর তাই এটি এখনো নোংরা হয়ে আছে। এখানের একমাত্র আলোর উৎস হচ্ছে এই ছোট্ট ছিদ্র, যা দিয়ে খুবই সামান্য পরিমাণ সূর্যের আলো আসে, এবং এটি বাতাসেরও একমাত্র উৎস। আপনার মতে এই আইসোলেশন রুমের সবচেয়ে কঠিন বিষয় কোনটি? ভিতরে আপনি নিজের হাতও দেখতে পারবেন না, তাই যখন কাউকে আইসোলেট করা হয় তার জন্য কিছু একটা থাকা প্রয়োজন, একটা বই অথবা কিছু একটা, যাতে তার মন শান্ত থাকে। কিন্তু এখানে তাদের সেরকম কিছুই নেই। যতই কঠিন অপরাধী হোক না কেন, এই ধরনের আইসোলেশন তাদের মানসিকভাবে ভেঙে ফেলে। এটা এখানকার অপরাধীদের জন্য জরুরি, যারা একসময় সৃষ্টিকর্তার মতো নির্ধারণ করত কে বাঁচবে আর কে মরবে। তারা ক্ষমা চাইতে পারে, আর সৃষ্টিকর্তা তাদের ক্ষমা করুক। কিন্তু এখানে ভিকটিমদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা আবশ্যক, আর এটা তাদের সর্বনিম্ন প্রাপ্য। এখন আমরা সাইকো নামের একজন কয়েদির সাক্ষাৎ নিব। তার অপরাধের ইতিহাস 34 বছরেরও বেশি, আর গত 25 বছর ধরে সে একটা বড় সংগঠনের নেতৃত্ব পর্যায়ের সদস্য। 10 মিনিট। এমনকি এই বন্দির চারপাশে নিরাপত্তা দিতে 10 জন গার্ডও পর্যাপ্ত নয়। মাস্ক খুলুন। আপনার নাম কি? আমার নাম মার্ভিন এর্নস্টো। আপনার বয়স কত? 41 বছর। 41-এর মতো দেখাচ্ছে না, মনে হচ্ছে 35 বছর বয়স। এটা শুনে ভালো লাগলো, কারণ আমি মনে করি আমার বয়স বেড়ে গেছে। আপনার ট্যাটু দেখতে পারি? MS-13। আপনি কত সালে ওই সংগঠনে যোগ দিলেন? 2004 সালে, কিন্তু আমার অপরাধের রেকর্ড 11 বছর বয়স থেকেই শুরু। আপনি কিভাবে প্রথম জড়িয়ে পড়লেন? যখন কোনো ছেলের শুধুমাত্র তার মা থাকে আর সেই মা কাজেই ব্যস্ত থাকে, তখন সেই ছেলে রাস্তায় বেরিয়ে আসে সাহায্যের জন্য কিছু খোঁজে। আমি ভাবলাম আমার মা গরিব, আমার জুতোর দরকার, কাপড় চাই, আর শুরু করলাম চুরি। তারপর বাবার মতো কাউকে খুঁজে ফিরি, কারণ আমি বাবাহীন ছিলাম, তাই গ্যাংয়ের দিকে আকৃষ্ট হলাম। একসময় একটা খুন করলাম, আর তারপর এল সালভাদর চলে এলাম জীবন পাল্টানোর জন্য। কিন্তু এখানে আরো গ্যাং ছিল, আবার একই কাজ করতে শুরু করলাম। তারপর শেষমেশ জেলে ঢুকলাম। আমি সবসময় সেই ধরনের মানুষ ছিলাম যারা কোনো কিছু মনস্থির করলে সেটাই অর্জন করতে চায়, আর আমি এখানে এসে সবকিছুই অর্জন করেছি। কিন্তু এখন আমি এখানে আছি। এভাবেই শয়তান মানুষকে পরিশোধ করে। আচ্ছা, এটা কি সত্যি এই অপরাধ সংগঠনে যোগ দিতে হলে কাউকে হত্যা করতে হয়? হ্যাঁ। আপনি কাকে হত্যা করেছেন? সেটা কি আপনার আত্মীয়? আমি সত্যিই মনে করতে পারি না কতজনকে হত্যা করেছি, কিন্তু হ্যাঁ, কারণ গ্যাংয়ের জন্য এলাকা থাকা প্রয়োজন। আমি আমার মা, বাবা, ছেলে সবকিছুই হারিয়েছি এই গ্যাংয়ের কারণে। আমি যদি ইউএসএ তে থাকতাম তাহলে পরিবার নিয়ে সুন্দর জীবন কাটাতে পারতাম, কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যার ফল ভোগ করছি। এই জন্য আমি যুবকদের বলি, স্কুলে যাও, তোমার মা বাবার কথা শোনো, সেই মতো চলো। আমরা যেভাবে এখানে বেঁচে আছি সেরকম জীবন বানিও না, এর থেকে বের হওয়ার কোনো পথ নেই। আপনি কতজনের জীবন নিয়েছেন? 5 জন, 10 জন, কতজন? না, জেলের পরে আমি যা করেছি সে সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে হয়তো 50 জনের কিছু বেশি হবে। কখনো কখনো এটা করতে হতো। আপনি কিভাবে এত ঠান্ডা মস্তিষ্কের এবং নির্মম হয়ে উঠলেন? আমি আসলে এই প্রশ্নের উত্তর জানি না। পরিবারের সদস্যদের সাথে সারা জীবন দেখা না হওয়ার বিষয়টি আপনি কিভাবে অনুভব করেন? আমার খারাপ লাগে, কারণ আমি শেষবার আমার ছেলেকে দেখেছিলাম যখন সে 5 বছর ছিল, আর এখন সে 21। আমি তাকে দেখতে চাই, আমি তাকে বলতে চাই, এই তোমার বাবা যা করেছে সেটা তুমি করো না।
একটা ভালো জীবন খোঁজো। আপনার কারণে যারা ভিকটিম হয়েছে তারা কখনো প্রিয়জনকে দেখতে পারবে না, আর আপনিও কখনো আপনার পরিবারকে দেখতে পারবেন না। কাউকে মিস করার অনুভূতি আপনি কিভাবে মানিয়ে চলেন? আমি খারাপ অনুভব করি কখনো কখনো, যেমন আপনাকে বললাম আমি বিছানায় শুয়ে অনেক কিছু চিন্তা করি, কখনো কখনো কাঁদতে থাকি আর বলি আপনার জীবিত থাকার প্রেরণার উৎস কি? একদিন আমার জীবন পাল্টানো এবং ঈশ্বরকে খুঁজে বের করা। আমি ঈশ্বরকে বলেছিলাম আমাকে মাফ করো, আমাকে মাফ করো আমি যা করেছি তার জন্য। আচ্ছা, অবশেষে আমরা সূর্যে আলো দেখলাম। সেকট এমন একটি জায়গা যেখানে আপনি আসতে চাইবেন না, এমনকি দর্শক হিসেবেও। কিন্তু যারা সালভাদোরিয়ানদের ভিকটিম বানিয়েছে, এটাই তাদের চিরকালের বাসস্থান। এরা নিরাপরাধ মানুষদের জীবন কেড়ে নিয়েছে, তাই তারা এখন প্রতিদান দিচ্ছে। সালভাদোর সরকারের স্পষ্ট বার্তা, এখানে অপরাধ সহ্য করা হবে না এবং এর শাস্তি হবে কঠিন। চরম বিশৃঙ্খলার কারণে একসময় সালভাদোর সবচেয়ে বেশি মৃত্যু হারের দেশ ছিল, আর ওই সময়ের প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 104 জন প্রতি বছর তাদের জীবন হারাতেন। পূর্ববর্তী প্রশাসন এই গ্যাংগুলোর সাথে শান্তি চুক্তি করতে রাজি হয়েছিল, কিন্তু তা শৃঙ্খলা আনতে পারেনি। যদিও বর্তমান সরকারের পদ্ধতিগুলো বিতর্কিত, তবুও 2023 সালের মধ্যে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে প্রতি 1,02.4-এ, যা এল সালভাদরকে প্রথমবারের মতো সবচেয়ে সুরক্ষিত দেশগুলোতে জায়গা করে দিয়েছে। শান্তি ফিরে এসেছে এবং এই ফলাফল অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু যাদের অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছিল তাদের কি হবে? বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এটাই কি সঠিক ন্যায় বিচার? আর এটা কি স্থায়ী সমাধান নাকি অস্থায়ী সমাধান? এখন পর্যন্ত এই উত্তর স্পষ্ট নয় এবং সমস্ত পৃথিবী তাকিয়ে আছে। ডকুমেন্টারি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। সাথেই ছিলাম রুহি চ্যানেল। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভিডিওটি এবং ভালো লাগছে। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।